রাজনীতি বনাম প্রেমনীতি, লেখনীতে মাহারিন তৃণ, পর্ব সংখ্যা 2। আনিভা, জি মামা। আসো না মামা, নাস্তা করবে না? আসছি। বিকেলের মৌসুম, ছাদে খোলা বারান্দার চলছে ভরপুর নাস্তার আয়োজন। গরম গরম চা, বেগুনি, প্যাটিসের গন্ধে মোমো করছে চারদিকটা। চট্টগ্রামের খুলশী শহরে শেহরিন মামার ওই বাসায় বেশ আভিজাত্যপূর্ণ। বাসার ডিজাইনটা দূর থেকে চোখে পড়ার মতো, একতলা বিশিষ্ট বাড়ি, কিন্তু বেশ বড় এরিয়া জুড়ে স্থান লাভ করেছে। বারান্দার এক কোণে ছোট ছোট মাটির পাত্রে রোপণ করা হয়েছে অনেকগুলো ফুলের চারা। 2-1 দিনের বৃষ্টিতে চারাগুলো মাথা নাড়া দিয়ে যেন সবুজ রং বের করেছে। আরশ, ফোন রাখো, সারাদিন ফোনে এত কি? একটু শান্ত হয়ে বসো, বিকালের নির্মমতা অনুভব করো। বাবার কথায় এবার আগ্রহের যাত্রা দেখালো না আরশ। ফোন ডাকতে দেরি করলেও দেরি করে না মোমো। আগে থেকে সতর্ক থেকে ফোনটা রেখে চায়ের কাপ টেনে নিল। আনিভা আপু আসছে না কেন? এসে গিয়েছি। শেহরিন আড্ডাস্থলে যোগ দিয়ে মোমোর সাথে আদরে আলিঙ্গন সেরে নিল। অতঃপর চেয়ার টেনে বসতে বসতে ঠিক তার সামনে বসা মনিকা আন্টির সাথে কুশল বিনিময় করে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। শুরু হয় নাস্তা পরিবেশন। চা নাস্তার ফাঁকে ফাঁকে 1-2টা কথার আরম্ভ হতেই সবাই ডুবে যায় গল্পের মাঝে। বিচার বিশ্লেষণ আলাপচারিতায় মগ্ন হয়ে ওঠে সবাই। তবে চলমান এই কথার আসরের মাঝে চুপটি হয়ে আছে চঞ্চল্য কন্যা শেহরিন। মূলত সে কথা বলার কোনো সুযোগ পাচ্ছে না। মামা, মামি, মনিকা আন্টি চা নিয়ে বিস্তার আলাপ জুড়েছে, সেটাতে তার কোনো আগ্রহ নেই। এদিকে মোমোর আরশ ভাই দুজন লুকিয়ে ছাপিয়ে আবারও ফোনে মগ্ন। হতাশ নিঃশ্বাস ফেলে সে একা 1 কাপ চা নেয়। আনিভা, জি মামা। পড়াশোনা কেমন চলছে মা? অসুবিধা হচ্ছে না তো তোর কোথাও? অসুবিধা হলে বলবি কিন্তু। দীর্ঘ আলাপ শেষে মামা তার দিকে একটু নজর দেখিয়ে এসে হাঁপ ছেড়ে বাঁচল শেহরিন। স্বস্ফুটভাবে কণ্ঠে বলল, অসুবিধা হচ্ছে না মামা, ভালো লাগছে। অসুবিধা হওয়ারও কোনো চান্স নেই। সব সুযোগ সুবিধা তো আনিভার জন্যই দেওয়া হয়েছে। এরপরে ও অসুবিধার কথা বললে বুঝে নিতে হবে ওর সার্ভেন্ট করার কঠিন হয়ে যাচ্ছে এখানে। শাহিদা বেগমের হাসি মুখে ঠেস দেওয়ার কথা গায়ে লাগলেও সেদিকে বেশি পাত্তা দিল না শেরহিন। মুখে নির্মল হাসি টেনে সেটাকে উগড়ে ফেলে বলল, সেরকম কিছু না। তা তোমার বাবা কি ঢাকায় আছেন একাই বর্তমানে? জি আন্টি। তুমি ভাবে চলে আসলে বাবাকে একা রেখে খারাপ লাগে না? মনিকা আন্টির প্রশ্নে শেহরিনের মুখরেখা যেন সামান্য পরিবর্তন দেখা যায়। নির্মল হাসিটুক যেন উবে যায়, জোরপূর্বক হাসে। খারাপ লাগা স্বাভাবিক আন্টি, বাট বাবার বিজনেস নিয়ে ভীষণ ব্যস্ত থাকে। দিনরাত মিলে অনেক সময় তার সঙ্গে আমার দেখাই হয় নাই। আমি মূলত ঢাকাতে অ্যাডমিট হতেই চেয়েছিলাম, বাট বাবাই জোর করে এখানে। কথাটুকু শেষ না করার আগে মামাও চেয়েছিল এখানে আনিভাকে অ্যাডমিট হোক। চুয়েটের মতো এত ভালো একটা ভার্সিটিতে চান্স পেয়ে হাতছাড়া করবে নাকি? আর তাছাড়া মেয়ে আমার প্রকৃতি ভালোবাসে। এই পাহাড়ি রাজ্য আমার অনিভার জন্যই। বাবা, শুধু তুমি নিজে ক্রেডিট নিচ্ছ কেন? আমি মোমো আপুরও তো সবচেয়ে আনিভা আপু আমার সঙ্গে থাকুক, এটা আমিও চাই। আমরা তো ভীষণ খুশি। শেহরিন আরশের কথায় প্রাণখোলা হাসি হাসে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বাচ্চাটার চুলটা নেড়ে দেয়, বলে, তুমি এত খুশি? হ্যাঁ, আমি এত খুশি। প্রস্ফুট নব ভালোবাসাগুলো দেখতেও সুন্দর লাগলো। তা খুব একটা মনোরঞ্জন হয় না শাহিদা বেগম ও তার বোনের কাছে। দুজনের মুখটা বেশ ভারী। চায়ের কাপে লম্বা চুমুক ঘেঁষে শাহিনা বেগম কাপটা টেবিলের ওপর রাখে, পায়ের ওপর পা তুলে 2 হাত আর চোখে ভাঁজ করে। আমার মনে হয় রিজওয়ান ভাই ডিসিশন নিতে একটু ভুল করেছেন। যতই হোক, একা থাকাটা মোটেও সীমাচীন নয়। আর অনিভা ঢাকাতে চান্স না পেলেও যে কোনো টপ লেভেলের প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিট হতে পারত। শাহিদা, তোমার কি অসুবিধা হচ্ছে অনিভা এখানে থাকতে? স্বামীর কপালে ভাঁজ রাখার সঙ্গে দৃষ্টি বদল দেখে শাহিদা বেগম কিছুটা ততস্থ হন। মুখে হাসি টেনে বলে, আরে না না, আমি কি তা বলছি নাকি? অসুবিধা কেন হবে?
একটা মাত্র ভাগ্নি, আমি তো জাস্ট কথার কথাই বললাম। দুলাভাই মাইন্ড করছেন কেন? আপাতত অসুবিধার কিছু মিন করেনি। ঠিক আছে আনিফা, তুমি মাম্মির কথায় রাগ করেছো? আমি কিন্তু এমনি ফর্মালিটি করে বলছি, প্লিজ ডোন্ট মাইন্ড। ইটস ওকে মামুনি। পরিস্থিতি কিছুটা বেঁকে গেল। শাফিউন সাহেব আবারও স্বাভাবিক করার চেষ্টা করলো। ভাগ্নির মনের কথাটা স্বভাবসুলভ বোঝার চেষ্টাও করলেন। ভাগ্নির মনের সে কথাটা মৃদু আজ করেই সে স্পষ্ট অনুভব করতে পারলো, কিন্তু কিভাবে সেটা মনে ভালো করবে সেটা সে বুঝতে অক্ষম। এদের মাঝে কিছু বলারও উপায় নেই। যাই হোক বলবে সেটা নিয়ে আবার দুবন শুরু করে দিবে টানা হেসরা। সবার মাঝে ভাবে বসে থাকতো ভীষণ অস্বস্তি লাগে শেহরিনের। উঠে যে যাবে সেটার উপায় নেই। এইভাবে সবার মুখের সামনে থেকে উঠে যাওয়া খারাপ দেখায়। আচ্ছা অনিভা, তুমি কি রান্না পারো? মনিকা আন্টির প্রশ্নে শেহরিন মোটামুটি হিমশিম খেয়ে যায়। রান্না বলতে সে শুধু ভাত, ডিম পোস্ট আর মসুর ডাল পারে। এবার বাহিরে বাবা কখনো তাকে কিছু খাওয়ায়নি। ডলি বুবু বছর 2 আগে আমেরিকা যাওয়ার সময় হালকা পাতলা মুরগির মাংসটাও দেখিয়ে দিয়েছিল। এর বাহিরে কাদের আঙ্কেল টুকটাক বেসিক কিছু আইটেম পারি আন্টি। ট্রাই করো না? কখনো করা হয় না খুব একটা। শাহিদা বেগম মৃদু হাসির রেশ ঝুলিয়ে বলল, চেষ্টা করলে সব পারবা। আমাদেরও তো ইচ্ছে করে তোমার হাতের এটা ওটা খেতে, টেস্ট করতে। শেহরিন ঠোঁটে ঠোঁট চেপে মাথা নাড়ায়, মনে মনে আল্লাহকে ডাকে যেন আবার কেউ আবদার করে না বসে কোন আইটেম তৈরি করতে পারে। জানতে ভালোভাবে কোনো কিছু না শিখিয়ে এদের সামনে উপস্থাপন করা মানে অপমান। নিজের হাতে নিজের অপমান ডেকে আনা। আরে পারবে পারবে, পারুক না পারুক সেটা বিষয় না। আনিফা এখন রান্না বান্না করা প্রয়োজন। কি বলেন দুলাভাই? আপা আমি তো চাচ্ছিলাম আজকে রাতে ওই ভুনাটা আনিহার হাতে খাবো। কি ভুনা? এইটুকু আবদার রাখবে না আন্টি? শেহরিনের রাতটা যেন শুকিয়ে যায়। শুকনো ঠোঁটের ভাঁজ মিলিয়ে যায় মুখে। অস্ফুট করে বলে ওঠে, ঠিক আছে। আরে না না, আমার ভাগ্নে সবের মাঝে জড়িও না তোমরা। দেখছো আনিফা, তোমার মামাকে বোঝাও তো একটু। মা প্লিজ। পারবো শিওর? হ্যাঁ। শাহিদা বেগম চেয়ার টেনে বসে যেন বিস্তার হাসলেন। চোয়ালে হাসি ঝুলিয়ে বললেন, যাক আজ তাহলে আমার রান্নাবান্না ছুটি। মনিকা চলো তাহলে সন্ধ্যা একটু শপিংয়ে বের হই। যাওয়া যাক আপা, কিন্তু আম্মু তুমি ছুটি বলছো কেন? তুমি তো রান্না করো না। সব রান্নাই তো কাজু বুয়া করে। মোমো বেশি কথা বলো তুমি। আপু কি বলেছে? তোমার রান্না খেতে ভালো না। কাজু বুয়া রান্না গুড, আর অনিভা আপুর রান্না বেস্ট। আরে অনিভা রান্না করলই বা কোথায়? এর মাঝে বেস্ট রান্না না করতেই। মনিকা আন্টি বাঁকা কথায় মুখ ফোলালো আরস। চোখ রেখে থমথম গলায় বলে, আমি আগে থেকেই জানি। আচ্ছা আমি একটু আসছি। শেহরিন নিজের ভেতরে ঘাম ছুটে গেল। সে ভয়টা মনে চেপে ধরেছে, সেটা অবশেষে বাস্তবায়ন হলো। কোনো মতে নিজেকে খরস্রোতা নদীর মতো টেনে তুলে সে সরাসরি চলে গেল নিজ কক্ষে। ইউটিউবে কই মাছের ভুনার রেসিপি লিখে সার্চ দিতে গিয়ে হাত থেমে গেল তার। এক হাত কোমরে চেপে অন্য হাত ফোনে নিয়ে কিছুক্ষণ পাইচারি করে আনমনে। ইউটিউবে হবে না, মেজারমেন্ট অ্যাডজাস্ট করবে কেমনে? আমার দরকার লাইভ কোনো কিছু, আর সেটা আমার সুপারহিরো ছাড়া কেউ পারবে না। চলন্ত পথে বিছানায় গা এলিয়ে দেয় সে। দ্রুত হাতে কল লাগায় একটা গোটা পৃথিবীর মাঝে তার বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমার বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ। বাবা আমি একটু সময় পেতে পারি? বেশি না, অল্প একটু। রিজওয়ান সাহেব অফিসের ডেস্কে হাত ওঠালেন। ল্যাপটপ বন্ধ করে সরাসরি চলে গেলেন উইন্ডোজটার কাছে। গলায় ঝুলানো টাইটা খানিকটা টেনে নরম করে হাসি টেনে বললেন, আমার মায়ের জন্য আমি সবসময় ফিরি। শেহরিন তড়া করে বিছানা ছেড়ে উঠে বসে। দুপা ভাঁজ করে নিঃসংকোচ গলায় বলে ওঠে, বাবা আজকে আমি ভেবেছি বাসার সবাইকে কই মাছ ভুনা রান্না করে খাওয়াবো। ক্যান আই গেট আ স্পেশাল রেসিপি ফর ইউ? শিওর। আমার মেয়ে রান্না করবে, আমি রেসিপি না দিতে পারি? শেহরিনের ঠোঁটের ওপর দাঁত চেপে ধরে, চোখ বন্ধ করে শ্বাস টেনে নিয়ে বলে ওঠে, ওকে বাবা একটু হোল্ড করো প্লিজ, আমি ডায়েরি নিয়ে আসছি। বাবা মেয়ের মধ্যে চলে কই মাছ ভুনার রেসিপি। আলাপ
সংলাপ। শেহরিন টুকটাক করে ডায়েরিতে লিখে নেয় রান্নার সমস্ত প্রসেস, সাথে কিভাবে কি করতে হবে সবটুকু। আজ রান্না করতে হবে, যাবতীয় কার্যকলাপ বাবার থেকে শুনে নেয় সে। বাবা, জিমা, থ্যাংক ইউ সো মাচ। রিজওয়ান সাহেব মেয়ের সরল কণ্ঠের অভিবাদন শুনে মলিন হাসলেন, জড়িয়ে আসা কণ্ঠ উপেক্ষা করে বললেন, মোস্ট ওয়েলকাম, বেস্ট অফ লাক মা। শেহরিন ফোন রেখে দেয়, ডায়েরির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে চিত হয়ে শুয়ে পড়ে। বুকের ওপর ভাঁজকিত ডায়েরিটা রেখে মাথার কাছে থাকা ফোনটা হাত বাড়িয়ে নেয় সে। গ্যালারি জুড়ে কয়েকশো ছবির ভিড় থেকে বের করে হাস্যোজ্জ্বল রমণীর ছবি, যার কিনা পরনে লাল কালো রঙের শাড়ি, যার সাথে শেহরিনের মুখের গড়নেরও মিল রয়েছে বেশ কিছুটা। ছবি পানে কিছুক্ষণ চেয়ে থেকে নির্লিপ্ত কণ্ঠস্বর ভেদ করে বলে, মামুনি জানো, বাবা ভীষণ চালাক, আমাকে প্রতি মুহূর্ত টেস্ট করে সে। তুমি থাকলে হয়তো এতটা করতো না। যতবার বাবা করে, বাবা জানে আমি কখনো মাছ রান্না করিনি বা ভারী কিছু রান্না করিনি, এরপরও সে এটা নিয়ে কোনো প্রকার কথা বলে না। আমি রেসিপি চাইলাম, সঙ্গে সঙ্গে দিয়ে দিল। আমি যদিও বুঝতে পেরেছি বাবা কেন আমাকে আহ্লাদি করলো না, কারণ সে চায় তার মেয়ে শিক্ষক। আহ্লাদি করলে বা না করার কারণ দেখলে তার মেয়ে তো শিখবে না, তাই সে চায় আমি শিখি। যে কোনো জায়গায়, যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতিতে আমি শিখি, নতুন কিছু শিখি। এখন সে যদি আমাকে একটু প্যাম্পেয়ার করতো, আমি গলে যেতাম, রান্না করার মনোবল ভেঙে ফেলতাম। এই জন্য সে দ্বিরুক্তি করেনি। বাবা হয়তো জানে আমি কিছু বুঝতে পারি না, বাট আমি সব বুঝি মামুনি, সব বুঝি। মামুনি, আমি আর বাবা খুব একা, তোমাকে ছাড়া খুব কষ্ট লাগে আমাদের, কিন্তু কখনো প্রকাশ করতে পারি না। বাবার সামনে আমি শক্তি নিয়ে থাকি, আমার সামনে বাবা শক্ত থাকে। তোমার অপূর্ণতা আমাদের কঠিনভাবে ভোগায়। দেখো, তোমাকে ভাবতে গিয়ে আমার ভীষণ কান্না পাচ্ছে, বাট এখন তো মোটেও কান্না করা যাবে না। আমাকে কই মাছের ভুনা করতে হবে, আমাকে সব শিখিয়ে হবে, পরে এক সময় রান্না করব, ঠিক আছে? এখন আমি ভীষণ ব্যস্ত। শেহরিন ফোন বন্ধ করে উপর হয়ে কিচ্ছিত চোখের পাতায় আবদ্ধ হয়ে শুয়ে থাকে। একটা তার মামুনিকে হারানোর বেদনার প্রশমিত করার জন্য একখানা উপায়। যদিও ব্যথা কখনো দূর হয় না, তবুও জীবনের পথ চলায় নিজেকে সংবরণ করে নেওয়া এছাড়া বিকল্প কোনো পথ খুঁজে পায় না শেহরিন। তাই সেই পথটাই বারবার ব্যবহার করে। তেল মশলা ছড়াছড়ি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, সবকিছু মিশ্রণ ফ্রাই প্যানে ঘষতেই তৈরি হচ্ছে কই মাছ। কিচেনে জুড়ে বেরিয়ে সুন্দর এক স্মেল। লাল টুকটুকে টমেটো খানা কাটতে গিয়ে বেশ বেগ পেতে হলো শেহরিনকে। কই মাছ ধুতে গিয়ে হাতের আঙ্গুল কেটেছে বেশ খানিকটা। তবুও আদুরে মেয়েটা শুয়ে খুয়ে ভীষণ ব্যস্ত রান্নাতে। চলমান রান্নায় নুন ঝাল টেস্ট করতে করতে হাতের আঙ্গুল যেন লাল হয়ে গেছে। মনে হচ্ছে খানিকটা ভয় পুষে থাকলেও রান্নার টেস্টটা মোটামুটি ভালো হয়, সে সবটুকু চিন্তামুক্ত। বাবার রেসিপি বলে কথা, ভালো না হয়ে পারে নাকি? কাজু বুয়া কইও, রান্না হয়ে এসেছে তাই না? একটু দেখুন না। কাজু বুয়া ডাইনিংয়ে যাওয়ার পথে শেহরিনের ডাকে ফিরে আসে। ফ্রাই প্যানে ঢাকনা সরিয়ে দিয়ে সে পর্যবেক্ষণ করে। আর একটুকু ঝোল হইলে ভালো হইতো না? বাবা বলেছে ভুনা আইটেমের ঝোল কম রাখতে হয়। ওইলো তাইলে একটু টেস্ট করে দেখুন না বুয়া, আমি ভীষণ নার্ভাস ফিল করছি। কিয়া? শেহরিনের কথায় কাজু বুয়ার যেন বোধগম্য হলো না, ফ্যাল করে চাইয়ে থাকলো কিছুক্ষণ। তাকাতেই শেহরিন এবার একটা চামচে করে অল্প পরিমাণ ঝোল তুলে দিয়ে বলল, এহো বুয়া, একটু খেয়ে দেখো ঠিক আছে কিনা। কাজু বুয়া ঝোলটা চোখে দারুণ অভিব্যক্তি ফুটিয়ে তোলে, মুখবয় বাম হাত দিয়ে শেহরিনের মাথায় হাত বুলিয়ে বলে, বহুত বালা হইছে, আরা খাই প্রশংসা গরিব যাইও। শেহরিন খুশিতে যেন কাজু বুয়াকে জড়িয়ে ধরে, উচ্ছ্বাসে মাথা প্রকণ্ঠে বলে, থ্যাংক ইউ বুয়া, আপনি খুব সুইট। আহারে মা মরা ফরি, ইয়ানে কি খুশি, মা বাইচ্চা থাকলে কত না কিছু শিখাইতো। ইয়ান কি একা একা শিয়ন লাগতো নি? রাতের খাবার সাজানো হয় ঠিক রাত 10:30 নাগাদ।
শিহেরিন 7:30 8টার মাঝে রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। মাঝের খানিকটার সময় বইয়ের পাতায় চোখ বুলে অতঃপর সে উঠে আসে ডাইনিংয়ে। কাজু বুয়াকে ডাক পড়েছে। আজকে তার স্পেশাল কই মাছ ভুনা সবাইকে পরিবেশন করবে। মামি, মনিকা আন্টি আজ প্রশংসা করবেই করবে তার। আর এটা ভেবে শিহেরিন নিজেই আনন্দে আল্লাহমা ছোট্টে। নির্দিষ্ট সময়ের মাঝে ডাইনিংয়ে এসে বসেন শাহিদা বেগম, মনিকা আন্টি এবং তার হাজবেন্ড আরাফাত রহমান। মামা বাসায় নেই, ফিরতে লেট হবে। মোমো আর মাছ তেমন একটা পছন্দ করে না, তবে আজ তাদের অনিভা আপু রান্না করেছে, এই জন্য তারা একটু ঝোল ভাত খাবে। ধরতে গেলে জীবনে প্রথম অনাহারি হতে আজ শিহেরিন সবাইকে খাবার সার্ভ করছে। এর আগে কখনো তার অভিজ্ঞতা হয়নি এমন। বসাতে বাবা, শেয়ারও কাদের আঙ্কেল, যে যার মতো নিজের মতো খেয়ে নিত। শুধুমাত্র ডলি বুবু আসলে ধরে বেঁধে সবাইকে নিয়ে বসাতো একসাথে এবং সেখানেই তিনি সার্ভ করতেন। খাওয়ার পর্ব শুরু হয়। শিহেরিন খেতে বসতে বললেও সে বসে না। তার ভেতর এক ধরনের চাপা উত্তেজনা রেশ বইছে। স্নায়ুতন্ত্র বেশ সংকোচন, সংবেদনশীল অবস্থায় কার্যক্রম চালাচ্ছে। কারণটা জীবনে প্রথম কই মাছ ভুনা রান্নার প্রশংসার ব্যাপারে অধিক প্রত্যাশা নিয়ে থাকাটা। তার চাহনি 3জন বড় মানুষের দিকে অপেক্ষা করছে, কখন তারা বলবে, বা অনিভা তোমার রান্না তো অনেক মজা হয়েছে, বেশ ভালো রান্না করো তুমি। কিন্তু অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে থাকা শিহেরিন সেই বাক্যখানা কারো মুখ থেকে শুনতে পায় না। তারা নিজেদের মতো খাওয়া চলমান রেখে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গল্পগুজব শুরু করেছে। আরশ মুমু দুজনেই ঝোল ভাত খেয়ে ব্যাপক প্রশংসায় ভরিয়ে তোলে, কিন্তু মিসেস শাহিদা বেগম, মনিকা আন্টি কেউ টু শব্দটিও না করে চুপচাপ খেয়ে চলেছে। শিহেরিনের ভেতরটা যেন মেঘ পুঞ্জীভূত হতে থাকে। অধিক প্রত্যাশা এই জন্যই হয়তো খারাপ জিনিস। সবসময় যাওয়ার ব্যাপারটা মেলায় না, তবুও সে হাল ছাড়ে না। একবার মনে মনে ভাবে মামনিকে বলবে, আমি রান্নায় কি লবণ মশলা ঠিকঠাক দিয়েছি? তখন নিশ্চয়ই বলবে, হ্যাঁ মা, সব ঠিক হয়েছে, একদম পারফেক্ট। শিহেরিন কথাখানা বলতে গিয়েও বলতে পারে না। কি যেন ছোট্ট মস্তিষ্কে বিবেকবোধ তাকে বাধা দেয়। এভাবে নিজের কৌশলে জোর না করলেই ভালো, খাওয়া কমপ্লিট করে নেওয়া ভালো ভাবল সে। উক্ত ব্যক্তির কোনো ইচ্ছে নেই। চেয়ার ধরে খানিকক্ষণ সে দাঁড়িয়ে থাকে। সবার খাওয়া শেষ হওয়ার আগ মুহূর্তে সে নিজের কক্ষে চলে যায়। ক্ষুধা চলে গিয়েছে তার, আজ আর খাবে না। কক্ষে এসে দুয়ারবন্দি হয়ে শিহেরিন রাতে জানালার প্রাণে যায়। নিকশ কালো অন্ধকারে ক্ষুদ্র ক্ষুদ্র তারারা। আকাশে জমিয়েছে ভিড়। ভীষণ হাওয়ায় কচি ডালপাতাগুলো নড়ে যাচ্ছে যেন। শান্ত নির্মল পরিবেশে নেই কোনো আওয়াজের ঘনঘটা। একটুখানি ভালো বলতেই কি হতো, আমি তো খুব খুশি হতাম। হাত কাটুক, নখ কাটুক, তবুও কষ্ট করতে ভালো লাগতো, আরো রান্না শিখতেও ভালো লাগতো। সবাই এত কঠিন মনোভাব নিয়ে কেন থাকে? কেন আপন ভাবতে পারে না? নাকি মামনি ছাড়া কেউ দুনিয়াতে আপন হয় না? বিছানা ছেড়েই উঠতে যাবে তখনই বিছানায় রাখা ফোনটা টুংটাং শব্দ করে ওঠে। শিহেরিন একমগ্নে বাইরের দৃষ্টিতে তাকিয়ে থাকা যেন ব্যাঘাত ঘটে। ধীর পায়ে এগিয়ে আবার ফোনটার কাছে মেসেজ অপশনটা ওপেন করতেই দেখে বাবা ছোট্ট হাতে খুদে পাত্রে এসেছে। লাগেজের ডান দিকে ছোট প্যাকেটটায় অ্যান্টিসেপটিক ক্রিম রাখা আছে, হাতে লাগিয়ে নিও মা। শত মন খারাপের মাঝে বার্তাখানা পড়ে আপনা আপনি ঠোঁট প্রশস্ত হলো শিহেরিনের। বাবা সবসময় সুপার ম্যাজিক করে সবকিছু জেনে যায়, এই যে হাত কাটার বিষয়টা, কিন্তু সে জানায়নি বাবাকে। কিন্তু বাবা তার ঠিক জানে মেয়ে জীবনে প্রথম কাজ যেহেতু করছে, নিশ্চয়ই কাটবে, কেটেওছে। তাই সুরক্ষার জন্য নিজের হাতের কোনো এক সময় আগে থেকে তুলে দিয়েছিল অ্যান্টিসেপটিক ক্রিম লাগেজে। সেটা শিহেরিনের কাছে ছিল অজানা। বাবা, তুমিও যদি মামুনির মতো আমাকে ছেড়ে চলে যেতে, তাহলে হয়তো এই পৃথিবীতে আমি নিঃশ্বাসও নিতে পারতাম না। আমি দম বন্ধ হয়ে মারা যেতাম সঙ্গে সঙ্গেই। এই পৃথিবী ভীষণ কঠিন, যেটা আমি প্রতি পদে পদে অনুধাবন করছি। কেউ কাউকে আপন ভাবতে পারে না। বাবা প্লিজ, তুমি কখনো আমাকে, অর্থাৎ তোমার শিহেরিনকে ছেড়ে যেও না। তোমার শিহেরিন যে বেঁচে থাকতে পারে না তোমায় ছাড়া। আমি তো বেঁচেই আছি তোমার ছায়ায় ছায়ায়। ভোর 5টা, সিআরবি এলাকা।
পাহাড়ের কোলে ধীরে ধীরে জেগে উঠেছে ভোর। আকাশের বুক এখনো পুরোপুরি কাটেনি রাতের নীলিমা। এক আলো আধারের মাঝে পূর্ব দিগন্তে লালচে আভা ফুটতে শুরু করেছে, খুব নিভৃতে। পাকা পিচ ঢালা রাস্তার দুপাশে মাথা উঁচু করে সারি সারি দাঁড়িয়ে থাকা গাড়িগুলো। গুনতে গুনতে লম্বা পথ পাড়ি দিয়ে এসেছে শেহরিন, গর্জন, শিরিষ, শ্বেতচন্দন, সোনালু, অর্জুন, নিম, হরিকেত সকল দাঁড়িয়ে আছে যেন। বৈশাখের মেঘলা সকালে মুখ জুড়ে তার ঘামের কোনো স্পষ্ট বিদ্যমান। হাঁপিয়ে গিয়েছে বেশ ভালোভাবেই। খুলশি থেকে সিআরপি 1 ঘন্টার পথ হেঁটে আসতে আসতে দুপা লেগে গেছে। ঘড়িতে সময় দেখে 5টা পেরিয়েছে, ঘন্টার কাঁটায় 6টায় প্রবেশ করেছে। পরনে তার ফ্লোরাল সেমিলং টপস, সাথে বেজ রঙের ট্রাউজার, পায়ে স্লিকার্স, চুলগুলো উঁচু করে পনিটেলস করে বাঁধা। দুপাশে হাতে ছোট ছোট চুল বের হয়ে মুখ গুজে তার ঘাড়ের বিচরণ করছে। এক্সকিউজ মি আঙ্কেল। জি। ওই যে গাছটার নাম কি? অচানক লোকটা যাওয়ার পথে হাঁটা থামায়। শেহরিনের প্রশ্নে গাছের পাতার দিকে না তাকিয়েই অপ্রতিভতভাবেই উত্তর দেয়, এটা হরিকি গাছ। হরিকি গাছ? এটার মানে কি? কোনো ওষুধি? শেহরিন মিষ্টি হেসে বলে, ওকে থ্যাংক ইউ আঙ্কেল। লোকটা কিচ্ছিত হেসে শেহরিনের মাথায় হাত বুলিয়ে দেয়, ধন্যবাদ গ্রহণ করে প্রস্থান নেয়। দুহাতের করগুনে শেহরিন হাঁটতে হাঁটতে মনে মনে বিড়বিড় করল, গর্জন, শিরিষ, শ্বেতচন্দন, সোনালু, অর্জুন, নিম, হরিৎকি এবং চা। ভীষণ চা তেষ্টা পেয়েছে তার। সিআরপি রোডের ধারে বড় কড়ই গাছতলার নিচে টিমটিমে আলো জ্বলছে চায়ের কেটলি। প্রশস্ত ইট পাথরের সিঁড়িতে শেষ মোড়ে ছোট্ট একটা চায়ের দোকান। চালা বাঁশ আর টিন দিয়ে তৈরি দোকানটা বেশ ছিমছাম। সামনে কাঠের পাটাতন আর সম্মুখে দুপন্ত কয়েকটা ব্রেঞ্চ। জনমানবহীন। ভোরে দোকানে 2জন মধ্যবয়স্ক লোক ছাড়া এখন আর তেমন কোনো কেউ নেই। শেহরিন এসে উপস্থিত হয় চায়ের দোকানের মাঝে। কাঠের বেঞ্চটাতে বসতে বসতে অর্ডার দেয় 1 কাপ করালিকারের দুধ চা। দুহাত পেছনে দিয়ে ছড়িয়ে দিয়ে একটু নিজের মতো করে নিজেকে আরাম করতে দেয়। বেশ ক্লান্ত লাগছে তার। যাওয়ার সময় আর হাঁটতে পারবে না। 10টা 20 সে আবার ক্লাসও রয়েছে। তবে সে মুগ্ধ চট্টগ্রামের নৈসর্গ রূপ দেখে। এজন্যই হয়তো বাবা এত জোরাজোরি করেছিল এখানে পাঠাতে। এই অপরূপ, এই আগ্রহ্য করার মতো তো নয়। মানুষটা হাজার ব্যস্ততার মাঝেও শেহরিনকে ভালো মন্দের দিকটা প্রখরভাবেই মনে রাখে। এই যে চোখে চোখে পাহাড়ের রূপ, গাছের পাতা, গাছের মাথায় সোনালি আলোর খেলা, শ্রাবণের শুকনো পাতার মর্মর ধ্বনি, এগুলো যে কত নির্মম, কত উৎসাহ দেয় সে কি করে ভুলবে? ঢাকায় কি এগুলো পেত নাকি? যান্ত্রিক আর একাকিত্ব জীবনে কষাগতে পিষে যেতে হতো ধীরে ধীরে বিলীন হয়ে। চিনি ছাড়া 1 কাপ। পিছন থেকে পুরুষালী ভারী কণ্ঠস্বর ভেসে এলো। শেহরিন সোজা হয়ে বসে। ঠিক তার পিছের বেঞ্চে মাথার উল্টো দিকে পায়ের ওপর পা তুলে বসে আছে লম্বা চওড়া পুরুষ। আর চোখে সে খেয়াল করে পুরুষের মাথাটায় ক্যাপ এবং মুখে মাস্ক, পরনে কালো টি-শার্ট আর ট্রাউজার, পায়ে সাদা জগিং কেটস। আপু চা। ছোট একটা বাচ্চা ছেলে শেহরিনের সামনে চা আনতেই সে মনোযোগ সরিয়ে আনে তৎক্ষণাৎ। হাতে চায়ের কাপটা নিতেই বোঝা গেল গরম। বেঞ্চের এক সাইডে চায়ের কাপ রেখে একটু অপেক্ষা করলো চা ঠান্ডা হওয়া পর্যন্ত। সামনে রাস্তার অবস্থা দেখছেন ভাই? খেয়াল করিনি ভাই। আমি দেখেছি আঙ্কেল, রাস্তার অবস্থা ভয়ঙ্কর। মানবিক প্রাকৃতিক দুর্যোগে এই অবস্থা হয়েছে। তাই বলে আজকে 3 দিন ধরে রিপেয়ার করবে না? এই দেখুন আমার পায়ে কাঁটা লেগে গিয়েছে। দেখেন ভাই, এইটুকু বাচ্চা মেয়েও বুঝতে পেরেছে। শেহরিন আপ্লুত হয়ে উঠে তার কথাই গুরুত্ব পাওয়াতে। তার চায়ের কাপ তুলে হালকা চুমুক দিয়ে, সিটি কর্পোরেশন, মেয়র, এমপি এগুলোর কোনো কাজেরই নয়। সব শুধু কাজে ফাঁকি আর ফাঁকি। ফাঁকিদার ধান্দায় থাকে আঙ্কেল। মানে রাজনীতি যারা করে তাদের কোনো কথা ঠিক নেই। এরা শুধু নিজেদের নেতা ভাবে। 2 লাইন কবিতা আবৃত্তি করতে গিয়েই বাহবা পেয়ে যায়। প্রথম অবধি ঠিক ছিল, কিন্তু শেষ অবধি কবিতা আবৃত্তির নামটা ফের কর্ণপাত হতেই জৈনক সপুরুষ চা খাওয়ার মাঝে কাশি উঠে যায়।
হাত হতে এক ফোঁটা চা তার ছলক দিয়েই পড়ে যায়। কোনো মতে কাশি থামে পকেট থেকে টিস্যু বের করে, মুহূর্তেই পাশ থেকে একখানা টিস্যু এগিয়ে নেয়। সান্নিধ্য অল্প বিস্তার তাকিয়ে তার নামে কুকুরটি গাওয়া রমণীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অবশ্য রমণীর দৃষ্টি সম্মুখ প্রান্তরে, পুরোপুরি নজর দিলে হয়তো বুঝত জনৈক ব্যক্তি এমপি মহোদয় তার পাশে বসে। তবে এবার এমপি মহোদয় বেশ ভালো করেই গতবারের তুলনায় ঠিকই বলেছে। শাহজাহান সাহেবের ছেলে বেশ কাজের, বছর 3 না হতেই বেশ কয়েকটা বড় বড় প্রকল্পেও হাত দিয়েছে। অল্প বয়সে এমপি হয়েছে। তরুণদের মাঝে আশা করি ভালো উদ্যোগ নিবে। আঙ্কেল, এগুলোকে ট্রাস্ট করবেন না, এগুলো জাস্ট শো। জনগণকে বুঝে নিতে রাখার পরিকল্পনা। হাজার হাজার টাকা নিজ নিজ পকেটে তুলে নেয়। এই মেয়ে বলে কি? আসতে বলো মা, সবাই এক হয় না, সৎ অসৎ দুটোই থাকে। সান্নিধ্য চায়ের কাপটা বেঞ্চে রেখে মুখে মাস্ক টেনে নেয়। গম্ভীর স্বরে শেহরিনের উদ্দেশ্য করে বলে, রাজনীতি মানে হচ্ছে আপনার অ্যালার্জি। শেহরিন এক পলক তাকিয়ে চায়ে চুমুক দেয়, বলে, আপনি বুঝলেন কি করে? মানে ঠিক ধরেছেন, চিংড়ি মাছের মতো অ্যালার্জি, সাথে কাঠের মতো ঘৃণা শব্দটা মুখে রাখার আগেই মাটিতে কাপ হতে চা ছিটকে এসে কাটা আঙ্গুলের ওপর পড়ে সরাসরি। সঙ্গে সঙ্গে অস্পষ্ট কৃচিত আর্তনাদ করে ওঠে শেহরিন। কাটা আঙ্গুলের মাঝে গরম চায়ের স্পর্শে নাজুক হয়ে ওঠে এক লোহমায়। কাপটা কোনোভাবে বেঞ্চে রেখে আঙ্গুল ঝুলানো স্কার্ফের সাথে চেপে ধরে। এর মাঝে অপর পাশ থেকে এগিয়ে আসে আরেকখানা টিস্যু। একটু আগে যাকে সে টিস্যু দিয়ে সাহায্য করেছিল সেই ভদ্রলোকই ফিরতি টিস্যু দ্বারা সাহায্য করে। কি হয়েছে মা? গরম চা পড়েছে। আহা, সাবধানে খাবে না। ছোট মানুষ বড় বড় বিষয়ে কথা বলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটা একটু বেশি থাকে, বলল সান্নিধ্য। সেন কপালে মৃদু ভাঁজ করে তাকায় বসা পুরুষটির দিকে। জনৈক পুরুষ ততক্ষণ উঠে দাঁড়িয়েছে। সূর্য তার পূর্ণাঙ্গ আলো ছড়িয়েছে। কোলাহল আস্তে আস্তে বাড়ছে। আর এমপি সাহেবের অবস্থায় থাকা উচিত নয়, এই অবস্থায় বাইরে থাকা। 18 বছরে পা দিয়ে এসে ছোট্ট আমি, বা বড় হব তাহলে কি 28 বছরে নাকি? এই বোকালো কি বলে গেল? সান্নিধ্যের কথাটা কানে এলেও সে প্রত্যুত্তর করে না। হাঁটার পথে এগিয়ে যায় সামনে। ইতিমধ্যে উপস্থিতদের মধ্যে বয়স্ক 2 জন লোক প্রস্থান নিয়েছে। বাদ পড়ে আছে শেহরিন। চা অর্ধেক খেয়ে রেখে দাম মিটিয়ে উঠে গেল। সান্নিধ্যের বিপরীত রাস্তায় হাঁটা ধরে সে। কিন্তু প্রশস্ত রাস্তা দুপাশের মোড়ে বাঁক নিতেই 2 জন দাঁড়িয়ে পড়ে হুট করে। সান্নিধ্য এক পাশে পিছু ঘুরে তাকায়। মস্তিষ্ক তাকে রিমাইন্ড দেয় অদূরের মেয়েটিকে, তার সেই অমনোযোগী শ্রোতা, ক্ষুধার পাগলা বনে যাওয়া কবিতা আবৃত্তি ট্যাগ দেওয়া নারিকায়া কণ্ঠ শুনে তো তাই মনে হলো। অন্যদিকে শেহরিনও পিছু ঘুরে তাকায়। লম্ব পুরুষটার ভুরুর বাঁ দিকটা নিজ মনে বিড়বিড় করে। কবিতা আবৃত্তি করা সেই এমপি মহোদয়ের মতোই লাগলো না লোকটিকে? দুজনেই নিস্তব্ধ হয়ে দুপ্রান্ত থেকে ভাবতে লাগলো একই কথা। সকালবেলা 1:35। বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাস শেষ হতে হয়েছে মাত্র। এখন বাদ রয়েছে একটা মাত্র কুইজ, এরপর ছুটি। জাহাঙ্গীর আলম স্যারের ক্লাস আসতে কিছুটা সময় আছে। হাই শেহরিন। খাতা হাতে দৃষ্টি তুলে তাকায় শেহরিন। 2-3 জন ক্লাসমেট হঠাৎ ওর সম্মুখে এসে ভ্রুকুঞ্চিত হলেও পর মুহূর্তে সে মৃদু হেসে বলে, হ্যালো এভরিবডি। তৃণা এগিয়ে এসে শেহরিনের পাশটায় বসে কৌতূহলী চোখে তাকিয়ে বলে, তোমার করা নোট? হ্যাঁ, একটু দেখতে পারি? শিওর, প্লিজ। তৃণা শেহরিনের থেকে নোটটা নিয়ে কয়েকটা পৃষ্ঠা উল্টে পাল্টে দেখে। গোছানো হাতে স্পষ্ট করে লেখা, প্রত্যেকটা লেকচার মূল বিষয়গুলো সুন্দর করে পয়েন্ট আউট করা। তৃণার সাথে থাকা অনিকা, বর্ষাও অবাক হয়ে যায় নোট দেখে। বা অর্কনিশি, জয়েন, ওরা তো দেখছি সত্যি সুন্দর। তোমার করা নোট আসলেই চমৎকার। এত সাজিয়ে গুছিয়ে তো আমরা কখনো করা পারি না। আমি জাস্ট সিম্পলি দোস্ত। এনিওয়ে, আমরা একটু নোট পেতে পারি শেহরিন, যদি তুমি কিছু মনে না করো? ওই আর এ ফ্রেন্ড। তৃণা
There is no need to show so much courtesy. Please take it. তুমি খুব ভালো মেয়ে শেহরিন। শেহরিন স্বতঃস্ফূর্ত হাসে, ধীর কণ্ঠে বলে ওঠে, ইটস ওকে। কুইজ এর সময় আসে। আজকের কুইজের ফরম্যাট অ্যান্সার কোয়েশ্চেন এবং বিষয়বস্তু মিলিয়ে অ্যালজাব্রা অ্যান্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। জাহাঙ্গীর আলম স্যার কাটে 20 মিনিট ধরে কুইজ নেন। এর মাঝে সবাই একটু কারচুপি করলেও শেহরিন নিজস্বতায় সম্পূর্ণ পুরোপুরি শেষ করে। অবশ্য তার কথা বলার ধরন এবং নিজস্ব পরিপূর্ণতাই যেন সবাইকে ছাপিয়ে গিয়েছে। লোকালয়দের সব ক্ষেত্রে দাপট বেশি থাকে, পরিচিত আলাদা ট্যাগ বন্ধুমহল ওদের নিয়ন্ত্রণ করে। নতুনদের ক্ষেত্রে কষ্ট হয় মানিয়ে নিতে। সহজে তাদের দলবদ্ধ কলোনি নিজেদের মেলে ধরার সুযোগ মেলে না। তবুও বাকি কয়েকজনের মধ্যে সেন কিছুটা পরিচিতি পেয়েছে, শুধুমাত্র তার পড়াশোনা এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির জন্য। কুইজ শেষে ব্যাগ হাতে বেরিয়ে পড়ে ক্লাসরুম থেকে শেহরিন। আজকের কুইজে সে খুব মনোযোগী ছিল। বলল, শ্রীতমা কেন আসেনি? এই মেয়ে যেদিন না সেদিন আসে না। সব কিছু তার কাছে যেন অন্ধকার, অচেনা লাগে। একাডেমি বিল্ডিং পার হয়ে কিছুটা দূরে যেতে ব্যাগ হাতে সাইলেন্ট করে রাখা ফোনটা ভাইব্রেট করলো। কম্পনে যেন শেহরিনের হাঁটার গতি কমিয়ে ফোন বের করে রিসিভ করলো। একমাত্র বাবা ছাড়া এই মুহূর্তে অবশ্যই কেউ ফোন দিবে না। দুপুরের খাবারের খোঁজ নিতেই ফোন করেছে। এটা শেহরিন আগে থেকে জানতো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আম্মু? জি আব্বু, আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। কোথায়, বাসায় ফেরোনি এখনো? সেন কিছুটা হেঁটে শহীদ মিনার প্রাঙ্গণে বসে পড়ে। মধ্য দুপুরের সময় হওয়াতে এদিকটায় মানুষের আনাগোনা খুব কম। নিরিবিলি কিছুক্ষণ বাবার সাথে মনের ভাব প্রকাশ করে নিতেই বসেছে সে। ক্যাম্পাসে বাবা, কুইজ ছিল আজ, একটু লেট হয়ে গেছে। ও আচ্ছা। বাবা? জি মা। সেন কিঞ্চিৎকাল চুপ থেকে অতঃপর অদূর পানে এক দৃষ্টি তাকিয়ে নিমজ্জিত স্বরে বলে, ভার্সিটিতে কেউ কারো বন্ধু হয় না, কথাটি কি সত্যি? রিজন সাহেব বাসায় ফেরার মুহূর্তে গাড়ি বসা অবস্থায় মৃদু হাসলেন। স্নেহময় কণ্ঠে বললেন, শ্রীতমা তোমার বন্ধু নয়? তাহলে ও ছাড়া আর কেউ নেই। হয়ে যাবে মা, কেবল তো শুরু। দরকার হলে তুমি সবার সঙ্গে মিশবে, কথা বলবে, দেখবে ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আমি চাই বাবা, বাট ওরা কেউ রেসপন্স করে না। ওদের সবার আলাদা একটা সার্কেল রয়েছে, কেউ সংযোগ করে না কাউকে। ঠিক আছে, তাহলে তোমরা যারা বাদ বাকি রয়েছো তারা মিলে একটা সার্কেল করো, অচেনা সার্কেল হবে। হাহা। শেহরিন বাম হাতের নখ খুঁটে ভারী মুখ নিয়ে বলে, শ্রীতমার অতি শীঘ্রই আমেরিকা চলে যাবে বাবা, ফুল ফ্যামিলি সহ। ওদের অলরেডি ভিসা হয়ে গিয়েছে। আমি এখন আরো একা হয়ে যাব, আমার ভালো লাগছে না। সাবরিনা শেহরিন অনিভাকে কি ডিপার্টমেন্টে? কেউ কি চেনে না? চেনে। তাহলে চেনা আর বন্ধুদের মধ্যে বিস্তার ফারাক বাবা। শ্রীতমা ছাড়া ক্লাসের সবাই আমাকে নোটের কারণে চেনে। ওদের কাছে আমার চেয়ে আমার নোট বেশি গুরুত্ব পায়। রিজন সাহেব বাসায় প্রবেশ করতে করতে বললেন, ভেরি গুড। তাহলে মন খারাপ কেন করছো? মানুষের চেনে কর্মের মাধ্যমে, আর বন্ধু ভার্সিটি লাইফের এই 5-6টা মাসে এসেই বুঝতেছ একা চলা সম্ভব নয়। তোমার কেমন ফ্রেন্ড দরকার সেটা বলো, যার সঙ্গে ক্যাম্পাসে একটু আড্ডা দেবে, ঘোরাঘুরি করবে, বিষয় নিয়ে প্রাণ খোলা ডিসকাস করবে, ঘুরবে। ওকে, দ্যাটস ইটস। একটা টাইট ফ্রেন্ডশিপ তুমি চাইছো, ইউ নো শেরিন। একটা টাইট বন্ধন গড়ে তুলতে কত সময় লাগে? লং টাইম। ইয়েস, লং টাইম। তাহলে তুমি জাস্ট 5-6 মাসে এসে সম্পূর্ণ অচেনা পরিবেশ কিভাবে আশা করছো সেটা? আমি তো বলবো তুমি লাকি, কারণ তোমার মাত্র কয়েকদিনেই তোমার পরিচয় এবং বন্ডিংও ভালো হয়ে গেছে। এফোর্টটা আমারও বেশি ছিল বাবা, যদিও তোমার খুবই ভালো একটা মেয়ে। আচ্ছা, আমরা আর কথা শোনো। তুমি কি বিষয়টি নিয়ে খুব বেশি মন খারাপ করে আছো? শেহরিন ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি খুব নয়, একটু তো। ওকে, দ্যাটস ফাইন। একটু হলেও সমস্যা নেই। জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব নিজেকে দাও, এরপর আপনজন, বন্ধুদের রং বদল ঘটে, মানুষ পরিবর্তন হয়। তুমি যাকে খুব কাছের বলে মনে করবে তার একটুখানি খারাপ তোমাকে ভীষণ কষ্ট দিবে। তার চেয়ে বরং সবাইকে বন্ধু ভাবো, ভার্সিটিতে সবাইকে মনোভাব দেখাও। তোমার কুচকো
মনটা ভালো হয়ে যাবে। তোমার ফুচকা খেতে মন চাইলো যে কোনো একজনকে বলো, দেখো নিশ্চয়ই যাবে। তোমার পড়ায় কোনো সমস্যা হলো হাজার জনের মধ্যে একজন যে থাকবেই যে কিনা তোমাকে একটু হলেও সাহায্য করবে। তুমি এতটুকুতেই সন্তুষ্ট থাকো। তুমি মানুষের থেকে নিজেকে চাহিদা কমাও। যত চাহিদা কমিয়ে রাখবে তত দেখবে তোমার মনে প্রশান্তি এনে দিবে। তখন একটুখানি ভালো থাকার জন্য স্পেশাল কোনো কিছু মনে হবে। মূলত ভার্সিটি লাইফে সিম্পলিটি শব্দটা এনো না, আর নিজেকে সর্বস্থানে পজিটিভ রাখার চেষ্টা করো। কারণ এই 4টে বছর কিভাবে কেটে যাবে বুঝতেও পারবে না। এই যে এখন মন খারাপ করে তোমার শ্রীতমা চলে যাওয়ার জন্য 1 মাস পর তুমি আমাকে এই কথাটা আর বলবে না, তোমার মনে আসবেই না, কারণ তুমি একাকিত্ব থাকতে থাকতে অভ্যস্ত হয়ে পড়বে। আমরা মানুষেরা কোনো কিছু ফেস করার আগে প্রচুর ভয় পাই, কিন্তু দিন শেষে সেটার মধ্যেই যখন যাই তখন আর ভয় করে না। এই সৃষ্টিকর্তা হতে প্রদত্ত একটি বিশেষ ক্ষমতা। এনিওয়ে, এর চেয়ে বড় সৃষ্টিকর্তার কাছে প্রে করো। লাইফ পার্টনার যে হবে সে যেন ফ্রেন্ডলি হয়। লাইফ পার্টনার বেস্ট ফ্রেন্ড, আর কি চাই? তখন না হয় কষ্ট উগরে সব বলবে আর ইউ। শিহরিন বাবার কথায় হেসে ওঠে। মনের মধ্যে জমানো মেঘ কেটে রোদ উঠেছে এক নিমিষে। নিজের মধ্যে আত্মবিশ্বাস সে ফিরিয়ে আনে। একাই চলতে হবে, তবে একা চলার পথে কেউ বন্ধু হতে চাইলে মানা করবে না। সবাই তার ফ্রেন্ড। বাবা আর তোমাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে না। একটা মানুষকে এত ধন্যবাদ দেওয়া যায় বলো? রেজন সাহেব কষ্ট করে যেন শব্দ করে হাসলো। সন্তুষ্ট চিত্তে বলে, আমার মায়ের থেকে ধন্যবাদ শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গিয়েছি। কোনোভাবে কি এই ফর্মাল কনসেপ্ট বন্ধ করা যায় না? না বললেও তো উপায় নাই বাবা, তোমার কাছে যে আমি চিরঋণী। ঋণ শোধ করার একটাই উপায় আছে। সেন হাত ঘুরিয়ে সময় দেখে ওপরের দিকে হাঁটা ধরে। হাঁটার পথে শুধায়, কি সেটা? এটা পরে বলবো, এখন অনেক সময় হয়ে গেছে। দ্রুত বাসায় যাও, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো। আর কোনো কথা না। তুমি লাঞ্চ করেছো? আমার মায়ের সাথে করব। ও বাবা, দাঁড়াও, আমি এখনই বাসায় ফিরছি। সাবধানে। বলা নেই কোয়া নেই, এক বিশাল পশলা বৃষ্টি বয়ে যায়। বিকালবেলায় সারা দুপুর মন ভরে থাকে মেঘে। বিকালে এসে রাগ ঝেড়েছে শহরের বুকে। অতঃপর স্বচ্ছ ঝকঝকে আকাশ পরিষ্কার হয়ে উঠেছে। দেখা মেলেছে রংধনুর সাদা রাঙা। কি মায়াময়, কি অপরূপ দেখতে। তাকালেই যেন মন ভালো হয়ে যায়। বৃষ্টি ভেজা দুপুরে একটা সুন্দর ভাত ঘুম দিয়ে উঠেছে শিহরিন। হাত মুখে মুচকি এপাশ করতেই যেন গভীর ঘুমের রেশটা কাটার চেষ্টা। ফোনটা হাতে নিয়ে এক দৃষ্টে সময়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বিকেল 5টা 47 মিনিট। 6:30টার দিকে বের হতে হবে। যদিও বিন্দুমাত্র ইচ্ছা ছিল না তার এই বের হওয়া নিয়ে। তার এইটুকু লম্বা ঘুমেও ছিল ব্যাপক বিধিবান। মামা অফিসের সহকারীর বিয়ে, ফুল ফ্যামিলি নিমন্ত্রণের পাল্লায় পড়েছে। মামা অলরেডি তাকে 2-3 বার ওয়ার্নিংও দিয়ে গেছে নির্দিষ্ট সময়ের মধ্যে রেডি হতে। এরপরেও না হলে ভীষণ ডাক করবে। তড়া করে লাফিয়ে উঠে সে বিছানা থেকে হাত খোপা করে চুলগুলো কোনো মতে বেঁধে ফেলে। বেঁধে 4 পাল্লার কাঠের আলমারি খুলে 2 হাত কোমরে চেপে ভাবতে থাকে কোন রঙের শাড়ি আজ পরবে সে। পার্পল নাকি বটন গ্রিন। দুটো শাড়ি বের করে শিহরিন কালার চুজ করতে অনেকটা সময় নেয়। গায়ের সাথে ধরে আয়নার দিকে দেখে। নানান কায়দায় আবেশে অস্থির হয়ে উঠল মনটা। সবুজ সবকিছুই তার প্রিয়। আর আজ বৃষ্টি ভেজা দিনে এটা একটু বেশি ফুটবে। ফ্রেশ হতে হবে বলেই দক্ষ হাতে শাড়িটা পরে নেয় সে। সুন্দর করে সিল্ক শাড়িটার আঁচল আর পাড়ে সোনালি সুতোয় মোটিভ করা কাজ, আম পাতা আর ফুলের নকশা। আনিভা, জি মামি। তোমার হয়ে এসেছে। শিহরিন তড়িঘড়ি করে কানে একটা ঝুমকো পরে নিল। চোখের নিচে হালকা কাজল টেনে চুলগুলো আঁচড়ে নিয়ে পিঠ বরাবর ছেড়ে দেয়। হাতে ঘড়িটা পড়তে সে ফোন নিয়ে বের হয় যাওয়ার গন্তব্যে। এটা কি আনিভা আপু, খারাপ লাগছে? মোটেও না, এত সুন্দর লাগছে। এত সুন্দর লাগলে তোমার থেকেও চোখই ফেরাতে পারবে না? ওরে বাবা, তাই? মুমুর প্রশংসার বাণীতে শাহিদা বেগম গাড়িতে ওঠা মুহূর্তে শিহরিনের দিকে এক পলক তাকায়। ধীর স্বরে বলে, আসলেই সুন্দর লাগছে তোমাকে।
মাঝে মধ্যে তো শাড়ি পরলেও পারো। শেরিন গাড়ির দরজা খুলে দিয়ে হাত থেমে গেল। স্তব্ধ চোখে তাকায় মামির দিকে, মুখ স্তম্ভীর ভেদ করে হা হয় না। মামি তাকে প্রশংসা করলো। মামি, এটা হতে পারে? আল্লাহ, সূর্য আজ কোন দিক দিয়ে অস্ত যাচ্ছে? আনি বাবু, কি হলো? না কিছু না। শিনের এমন এক লোহময় ফুরফুরে হয়ে গেল যেন এই যে মামির কাছে পাওয়া প্রশংসা তাকে যেন বিশ্ব সুন্দরী নেই অনুভূতি জাগিয়ে তুলেছে। আজ প্রথম মনে হচ্ছে সে সুন্দর। মনে মনে ঠিক করে সে বাসায় গিয়ে শতবার আয়নায় দেখবে। লজ্জায় লাল নীল হয়ে মামি তাকে সুন্দর বলেছে, মানে তাকে সত্যি সুন্দর লাগছে। ইস, বের হওয়ার সময় একবার নিজেকে আবারও আয়নায় কেন দেখলো না সে?